আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতে এই সংবাদ শিরোনাম। জানা গেল বিএনপি প্রার্থীর সঙ্গে গুলিবিদ্ধ হয়ে নিহতের আসল পরিচয়। বিএনপির কাছে 20 আসন চায় এনসিপি, চায় মন্ত্রিসভারও হিস্সা। ঢাকা 18 আসন থেকে প্রার্থী হওয়ার গুঞ্জন মীর স্নিগ্ধর। ইহুদি মুসলিম সবার হৃদয়ে মামদানি, যে কারণে হতে পারবেন না মার্কিন প্রেসিডেন্ট। জোহরান মামদানিকে সমর্থন দেওয়া ইহুদিদের স্টুপিড বললেন ট্রাম্প। এবার বিস্তারিত। চট্টগ্রাম 8 বাকলিয়া বোয়ালখালী আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সারোয়ার হোসেন বাবলা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এরশাদ উল্লাহকে নগরের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেলে নগরের বায়েজিদ থানার চাইল্লাতলি এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় এরশাদ উল্লাহকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়, তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। এরশাদ উল্লাহ নগর বিএনপির আহ্বায়ক। স্থানীয় সূত্র জানায়, বিকেল 5:30টার দিকে এরশাদ উল্লাহ তার নির্বাচনী কার্যালয় থেকে কর্মীদের সঙ্গে প্রচারণায় বের হন। হামজারবাগ এলাকায় পৌঁছালে হঠাৎ অজ্ঞাত ব্যক্তিরা গুলি চালায়। এতে এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। এ ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সারোয়ার হোসেন বাবলাও গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে তিনি মারা যান। ভিডিওতে দেখা গেছে তার মাথা থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছে। তার পরনে ছিল টি শার্ট, প্যান্ট আর সাদা জুতা। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়, সড়কে জনশূন্যতা দেখা দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাম প্রকাশ না করার শর্তে এভারকেয়ার হাসপাতালের একজন কর্মকর্তা বাবলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম আমার দেশকে বলেছেন, এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ঘটনায় সারোয়ার বাবলা নামে একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, এরশাদ উল্লাহর পায়ে গুলি লেগেছে, তিনি এখন আশঙ্কামুক্ত। ঘটনার পর বিএনপি নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন। দলটির পক্ষ থেকে হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি তোলা হয়েছে। কে এই সারোয়ার বাবলা? সারোয়ার হোসেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, অস্ত্রবাজি সহ বিভিন্ন অভিযোগে প্রায় 19টি মামলা রয়েছে। 2011 সালের 4 ফেব্রুয়ারি নগরের প্রবর্তক মোড়ে একটি রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে 11 লাখ টাকা লুটের ঘটনায় আলোচনায় আসে সারোয়ার। একই বছরের 6 জুলাই বায়েজিদ এলাকা থেকে তাকে 2টি AK-47 রাইফেল ও গুলিসহ আটক করে পুলিশ। গত 29 মার্চ দিনগত রাত 2টার দিকে বাকলিয়া থানার এক্সপ্রেস রোড এলাকায় প্রাইভেট কারে এলোপাতারি গুলি করে মোহাম্মদ আবদুল্লাহ আল রিফাত ও মোহাম্মদ বখতিয়ার হোসেন ওরফে মানিক নামে দুজনকে হত্যা করা হয়। ওই ঘটনায় আরেক সন্ত্রাসী ছোট সাজ্জাদ জড়িত থাকার অভিযোগ করে নিহতের পরিবার। ওই ঘটনায় যে অস্ত্র ব্যবহৃত হয়েছে সেগুলো বড় সাজ্জাদ ছোট সাজ্জাদকে দিয়েছিল বলে জানা গেছে। সন্ত্রাসী সারোয়ার হোসেন বাবলাও বড় সাজ্জাদের সঙ্গে কাজ করত। পরে তাদের মধ্যে বিরোধ তৈরি হলে বাবলা বেরিয়ে একটি সন্ত্রাসী গ্রুপের নেতা বনে যান। বড় সাজ্জাদের ইশারায় ছোট সাজ্জাদ একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছে। চাঁদাবাজি, অপহরণ করে মুক্তিপণ আদায়, হত্যাকাণ্ড, খুনের চেষ্টা সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এই গ্রুপের বিরুদ্ধে। সম্প্রতি সারোয়ার হোসেন বাবলা বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর গ্রুপে কাজ করতে দেখা গেছে। আজকের নির্বাচনী প্রচারণায় এরশাদ উল্লাহ তাকে সঙ্গে রাখেন। সম্ভাব্য আসন সমঝোতা প্রশ্নে আপাতত বিএনপির দিকেই বেশি ঝুঁকছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা বা যোগাযোগের মধ্যে রয়েছে। উভয় দলের সূত্র থেকে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে অন্তত 20 আসনে সমঝোতা করতে চায় এনসিপি। এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায়ও হিস্সা চায় দলটি। এসব প্রস্তাব, দাবি বা আলোচনা সবই আনুষ্ঠানিকভাবে চলছে। তবে এনসিপি কার সঙ্গে জোটে যাবে, আসন সমঝোতা করবে নাকি এককভাবে মাঠে নামবে, সেই হিসাব এখনো খোলা রয়েছে। দলটির গুরুত্বপূর্ণ নেতাদের কেউ কেউ ব্যক্তি পর্যায়ে জামায়াতে ইসলামের সঙ্গেও যোগাযোগ রাখছেন বলে জানা গেছে। বিএনপির একটি সূত্র থেকে জানা গেছে, কেবল আসন সমঝোতা নয়, এনসিপির নেতারা নিজেদের ভবিষ্যতের নিরাপত্তার বিষয়ে একটা নিশ্চয়তা চান। তারা বিএনপি ক্ষমতায় গেলে এনসিপি থেকে 3 জনকে মন্ত্রী করার কথাও আনুষ্ঠানিক আলোচনায় তুলেছেন। বিএনপির দিক থেকে স্পষ্ট করে এখনো কিছু জানানো হয়নি। এনসিপির নীতি নির্ধারণী পর্যায়ের 4 জন নেতার সঙ্গে এবং এই বিষয়ে ওয়াকিবহাল বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা হয়েছে প্রথম আলোর। এসব সূত্র থেকে জানা গেছে, এখন পর্যন্ত আনুষ্ঠানিক যে আলোচনা তাতে এনসিপি ঢাকায় 4টি সহ অন্তত 20টি আসন নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতা চায়। এসব আসনের অনেকগুলোতেই বিএনপির প্রার্থী ঘোষণা করলেও আনুষ্ঠানিক আলোচনা বা যোগাযোগ চলছে। দুই দলের মধ্যেই বোঝাপড়া হলে সংশ্লিষ্ট আসনগুলোতে বিএনপি প্রয়োজনে প্রার্থী তুলে নেবে। বিএনপির একটি সূত্র থেকে জানা গেছে, কেবল
আসন সমঝোতা নয়। এনসিপির নেতারা নিজেদের ভবিষ্যতের নিরাপত্তার বিষয়ে একটা নিশ্চয়তা চান। তারা বিএনপি ক্ষমতায় গেলে এনসিপি থেকে 3 জনকে মন্ত্রী করার কথাও অনানুষ্ঠানিক আলোচনায় তুলেছেন। বিএনপির দিক থেকে স্পষ্ট করে এখনো কিছু জানানো হয়নি। তবে বিএনপি চায় না এনসিপি জামাতের সঙ্গে কোনো নির্বাচনী জোটে বা সমঝোতায় যাক। এনসিপি সংশ্লিষ্ট কোনো সূত্র জানায় এনসিপির ব্যাপারে জামাতেরও আগ্রহ রয়েছে। জামাত বিএনপির চেয়েও বেশি ছাড় দিতে চায়, কিন্তু এনসিপির নীতি নির্ধারণের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কারো কারো মতে হচ্ছে নতুন এই দলটি ডানপন্থী তকমা গায়ে লাগাতে চাইছে না। তারা নিজেদের মধ্যপন্থী হিসেবে পরিচিত করতে আগ্রহী। নির্বাচনে জোট বা সমঝোতা নিয়ে 2 নভেম্বর এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের মৌলিক দাবিগুলোর সঙ্গে যারা কাছাকাছি আছে এরকম দলের সঙ্গে আমাদের যদি ঐক্যবদ্ধ হতে হয় বা কোনো ধরনের সমঝোতা যেতে হয় তাহলে সেটা আমরা বিবেচনায় রাখব। জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করেছে। মঙ্গলবার 4 নভেম্বর রাতে প্রাথমিক সদস্যপদ গ্রহণের সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে গুঞ্জন উঠেছে তিনি ঢাকা 18 আসন থেকে দলের মনোনয়ন পেতে পারেন। এই আসনটির প্রার্থী এখনো পর্যন্ত ঘোষণা করেনি বিএনপি। দলীয় সূত্র জানায়, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ প্রাথমিক সদস্যপদ গ্রহণের সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নজরুল ইসলাম খান। এছাড়া স্নিগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমানও এই গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত ছিলেন। জুলাই অভ্যুত্থানের পর থেকে মীর মুগ্ধর পরিবার দেশ জুড়ে আলোচনায় রয়েছেন। শহীদ পরিবারের একজন সদস্যের সরাসরি রাজনীতিতে যোগদানকে বিএনপি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সোমবার বিএনপি 237টি আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করলেও 63টি আসন ফাঁকা রয়েছে বা রেখেছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আসন হলো ঢাকা 18। বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে এই আসনটি থেকে মীর মুগ্ধের ভাই মাহবুবুর রহমান স্নিগ্ধকে দলীয় মনোনয়ন দেওয়া হতে পারে। ঢাকা 18 আসনটি গঠিত হয়েছে উত্তর সিটি কর্পোরেশনের 1, 17, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53 এবং 54 ওয়ার্ডের বৃহত্তর উত্তরায় অবস্থিত 6টি থানা এলাকা নিয়ে স্নিগ্ধকে এই আসনে মনোনয়ন দেওয়া হলে তা তরুণ ভোটার এবং জুলাই অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ জনগোষ্ঠীর মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছে দলের হাইকমান্ড। বিএনপি এখন আনুষ্ঠানিকভাবে ঢাকা 18 আসনের প্রার্থীর নাম ঘোষণা না করায় স্নিগ্ধর মনোনয়নের গুঞ্জন আরও জোরালো হচ্ছে। গত কয়েকদিনের ব্যবধানে রাজধানীর ধানমন্ডি লেক ও তার আশপাশের এলাকা থেকে 4টি বিড়াল উদ্ধার করা হয়েছে, যেগুলোর একটিরও চোখ নেই। আর এই ঘটনাকে কোনো দুর্ঘটনা নয় বলেই মনে করছেন প্রাণীগুলোকে উদ্ধার ও পরিচর্যার দায়িত্ব নেওয়া ব্যক্তিরা। গত 30 অক্টোবর থেকে রোববার 2 নভেম্বর পর্যন্ত ধানমন্ডির 12/A রোডের মসজিদুত তাকওয়া পাশের লেক ও শুক্রাবাদ এলাকায় থেকে মোট 4টি বিড়াল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গেছে, গত 30 অক্টোবর সন্ধ্যায় ধানমন্ডি লেকের ধারে হাঁটছিলেন বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী জয়নব রহমান চৌধুরী। হঠাৎ একটি বিড়াল তার চোখে পড়ে। লেকের প্রাণীদের প্রতি আগে থেকেই ভালোবাসা থাকায় কাছে গিয়ে আদর করতে যান তিনি। গিয়ে দেখেন বিড়ালটির চোখ নেই। জয়নব বলেন, আমি প্রায় লেকে হাঁটতে যাই, বিড়াল কুকুর দেখলে আদর করি। সেদিন গাছের পাশে একটা বিড়াল বসেছিল, কাছে গিয়ে দেখি চোখে ইনজুরির মতো কিছু একটা। পরে ভালো করে দেখে বুঝি ওর চোখই নেই। ভয় পেলেও ডাকে সাড়া দিচ্ছিল ও। তিনি জানান, তখন পাশে থাকা এক ব্যক্তি বলেন, ওই এলাকায় আগের 2 দিনও এমন 2টি বিড়াল দেখা গেছে, একটি সাদা আর একটি কালো কমলা রঙের। তাদের চোখও উপড়ে ফেলা হয়েছিল। এমন কথা শুনে আমি ভয় পেয়ে যাই। বন্ধুদের কল দিই। পরে এক আপুকে পাই, যিনি বিড়ালটি নিতে ও চিকিৎসার খরচ দিতে রাজি হন। আমরা বন্ধুরা মিলে বিড়ালটাকে ধানমন্ডি 7 নম্বরের এক ক্লিনিকে নিয়ে যাই। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নিউ ইয়র্কের মেয়র পদে জোহরান মামদানির জয়ের পর তার প্রচারণাকে বারাক ওবামার প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্ট হওয়ার ঐতিহাসিক দৌড়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। কিন্তু মামদানি কি হোয়াইট হাউসে সেই পদাঙ্ক অনুসরণ করতে পারবেন? এর উত্তর হলো না। মামদানি 2018 সালে মার্কিন নাগরিক হয়েছিলেন, কিন্তু জন্মের সময় তিনি নাগরিক ছিলেন না, যা বর্তমান আইন অনুসারে একজন ব্যক্তির প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য বাধ্যতামূলক। মামদানি 1991 সালে উগান্ডায় ভারতীয় মা বাবার ঘরে জন্মগ্রহণ করেন, যাদের কেউই তখন মার্কিন নাগরিক ছিলেন না, এবং 7 বছর বয়সে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে 60 বছরের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন জোহরান মামদানি। 91% ভোট গণনা শেষে দেখা গেছে মামদানি পেয়েছেন 10 লাখেরও বেশি, অর্থাৎ 50.4% ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো পেয়েছেন 8,50,000, অর্থাৎ 41.6% ভোট। আর রিপাবলিকান পার্টি কার্টিস সিলভা পেয়েছেন 1,46,137 ভোট, যা 7.1%, অর্থাৎ নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় 1.5 লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মামদানি। সর্বশেষ হিসেবে মামদানির প্রাপ্ত ভোট
36,051টি, যা 1965 সালের পর কোনো নিউ ইয়র্ক মেয়র প্রার্থী পাওয়া সর্বোচ্চ ভোট। এর আগে 1965 সালে রিপাবলিকান প্রার্থী জন লিন্ডসে পেয়েছিলেন 11,49,106 ভোট। শহরের রেকর্ড অনুযায়ী 1965 সালের এই সংখ্যাও আগের দুটি নির্বাচনের তুলনায় কম ছিল। ডেমোক্রেট প্রার্থী রবার্ট এফ ওয়াগনার জুনিয়র 1961 সালের নির্বাচনে 12 লাখ এবং 1957 সালের নির্বাচনে 15 লাখেরও বেশি ভোট পেয়েছিলেন, যা এখন পর্যন্ত নিউ ইয়র্ক মেয়র নির্বাচনের সর্বোচ্চ ভোট রেকর্ড। জোহরান মামদানিকে সমর্থন দেওয়া ইহুদিদের স্টুপিড বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। এতে ট্রাম্প লিখেছেন, নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে যেসব ইহুদি ডেমোক্রেট প্রার্থী মামদানিকে ভোট দিয়েছেন তারা মূলত বোকা এবং ইহুদি বিদ্বেষী। তাদের এমন পদক্ষেপ আমেরিকান ইহুদিদের বিরুদ্ধে যাবে। এর আগে মামদানির পরিবর্তে আরেক ডেমোক্রেট অ্যান্ড্রু কুমোকে ভোট দিতে আহ্বান জানিয়েছিলেন তিনি। হুমকি দিয়েছিলেন মামদানি মেয়র নির্বাচিত হলে নিউ ইয়র্ক শহরের জন্য বরাদ্দ কেন্দ্রীয় অনুদান বন্ধের ঘোষণা দেবেন তিনি। উল্লেখ্য, আজ নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি। এর ফলে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন তিনি। স্বাধীন প্রার্থী অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক দাবিদার মামদানি শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে জয়লাভ করেন। এবারের নির্বাচনে প্রায় 7,35,317 জন আগাম ভোট দিয়েছেন, যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে নিউ ইয়র্ক শহরে এটি সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা। নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় স্থানীয় সময় সকাল 6টায়, শেষ হয় রাত 9টায়। বাংলাদেশ সময় বুধবার সকাল 8টা। শহরের অ্যাস্টোরিয়া এলাকায় একটি কেন্দ্রে ভোট দেন ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি। এবারের নির্বাচনে জীবনযাত্রার ব্যয় কমানোর অঙ্গীকার করেছেন তিনি। তরুণ সহ সব বয়সী ভোটারদের মধ্যে বেশ সাড়াও পেয়েছেন। এর প্রতিফলন দেখা গেছে ভোট কেন্দ্রে। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম বড় মার্কিন নির্বাচন এটি। তার মতো কট্টর ডানপন্থী নেতার শাসনামলে একজন মুসলিমের নিউ ইয়র্ক সিটির মতো এলাকায় নির্বাচন করে জয়ী হওয়ার ঘটনা আমেরিকার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে বলে মত বিশ্লেষকদের। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।